হ্যালো ফুটবল ফ্রিক। আজকে আমি কথা বলবো জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদে আসা নিয়ে। তো জাবি আলোনসোর কিন্তু রিয়াল মাদ্রিদের ডিল অলরেডি ডান। নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আপনারা যদি ভেবে দেখেন যে এই রিয়াল মাদ্রিদ 2022-23 সিজনে যারা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুটাই জিতলো এবং তাদের কিন্তু তখন একটি স্ট্রাইকারের প্রবলেম ছিল, আরো ইনজুরির আরো নানান রকমের সমস্যা ছিল। তারপরেও কিন্তু তারা ওই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা দুটাই জিতে ফেলে এবং তারপরে তারা পৃথিবীর বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তখনকার কিলিয়ান এমবাপ্পেকে সাইন করে। তো কারা ভেবেছিল যে কিলিয়ান এমবাপ্পেকে সাইন করার পর কার্লো আনচেলত্তিকে স্যাক হতে হবে কোনো ট্রফি না জেতার কারণে? কারণ যখন কিলিয়ান এমবাপ্পেকে সাইন করা হলো তখন কিন্তু অনেকেই বলা শুরু করলো যে এই রিয়াল মাদ্রিদ ইল্লিগাল, অন্য কোনো টিমের সামনে দাঁড়াতেই পারবে না, এরকম নানান ধরনের কথা বলা শুরু করলো। কিন্তু ঘটনা কি হলো যে রিয়াল মাদ্রিদ এই সিজনে একদম ট্রফিলেস কাটলো। এবং শুধু তাই নয়, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে খুব একটি পেরে উঠতেছিল না তাদের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য, তারা এই সিজনে চারবার মোট বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারালো। এবং শুধু যে হারালো তাই কিন্তু না, তারা এই পর্যন্ত 17টি গোল দিছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, যার ফলে কার্লো আনচেলত্তিকে স্যাক হতে হলো 2026-এর আগেই। আর নতুন ম্যানেজার হিসাবে দায়িত্ব দিবে জাবি আলোনসোকে। এই জাবি আলোনসো কিন্তু রিয়াল মাদ্রিদেরই এক্স প্লেয়ার এবং এই জাবি আলোনসোর প্রোফাইলটা যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে জাবি আলোনসো কিন্তু পেপের আন্ডারে খেলছে বায়ার্নে, কার্লো আনচেলত্তির আন্ডারে খেলছে রিয়াল মাদ্রিদে এবং লিভারপুলে বেনিটেজের কাছেও খেলছে তিনি। অর্থাৎ অনেক বড় বড় কোচের দ্বারাই তিনি কোচিং করেছেন এবং এটি তার কোচ হওয়ার পিছনে অন্য একটি কাহিনী, সফল কাহিনী হতে পারে। আর মরিনোর আন্ডারও তিনি খেলেছেন। তো এই জাবি আলোনসো কিন্তু লাস্ট 5 ইয়ার্সে ওয়ান্ডারফুল কোচিং করিয়েছে বায়ার লেভারকুসেনকে। বায়ার লেভারকুসেনের যখন দায়িত্ব নেন তিনি, তখন বায়ার লেভারকুসেন ছিল 17 নাম্বার দল টেবিলে থাকে। সেই 17 নাম্বার থেকে তিনি বুন্দেসলিগা টাইটেল জেতে। আর এই বুন্দেসলিগা টাইটেল তিনি জেতে জার্মানিতে বায়ার্ন সবসময়ই জিততো এবং বায়ার্নের দাপট অনেক বেশি। এবং তিনি যে শুধু বুন্দেসলিগা ট্রফি জেতে তাই নয়, বুন্দেসলিগা জেতে তার সাথে সাথে তিনি 51 ম্যাচ আনবিটেন থাকে এবং তিনি একটুর জন্য ইউরোপা লিগের ফাইনালে হেরে যায়। তাছাড়া তিনি একটি ইউরোপা লিগের ফাইনাল জিতলে হয়তো ট্রেবলও জিততে পারতেন এই বায়ার লেভারকুসেনকে দিয়ে। আর বায়ার লেভারকুসেনের প্লেয়াররা কিন্তু খুব যে বড় প্লেয়ার তা কিন্তু না, এরা সবাই এভারেজ প্লেয়ার। কিন্তু প্রশ্নটা এখন হচ্ছে যে এই জাবি আলোনসো কি রিয়াল মাদ্রিদে সফল হতে পারবে কিনা? আচ্ছা দেখেন, লেভারকুসেনের খেলার স্টাইল আর রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল কিন্তু এক না। লেভারকুসেনে জাবি আলোনসো উইং ব্যাক দিয়ে খেলিয়েছে, কেননা লেভারকুসেনের ভালো কোনো উইঙ্গার নেই, যার ফলে তাকে উইং ব্যাক ইউজ করতে হয়েছে। গিরমাল্ডো আছে, সাকা আছে মিডফিল্ডার, এরা ভালোই খেলছে লেভারকুসেনের হয়ে। এবং ফ্রিম্পং এই রাইট ব্যাক, যার লিভারপুলে ট্রান্সফারের রিউমার শোনা যাচ্ছে, তিনিও উইং ব্যাক হিসাবে খেলতেন জাবির সিস্টেমে। কিন্তু রিয়াল মাদ্রিদে তো আর উইং ব্যাকে খেলার কোনো অপশন নেই, যেহেতু রিয়াল মাদ্রিদের হাতে বিশ্বের সেরা উইঙ্গাররা অলরেডি আছেই। তো রিয়াল মাদ্রিদ আসলে তাকে উইঙ্গার বেস খেলতেই হবে। এবং রিয়াল মাদ্রিদে আসার পর তাকে দুই একটা হয়তো সাইনিং এর সুযোগ দেওয়া হবে। অলরেডি ট্রেন্ট আলেকজান্ডারকে তারা সাইন করে ফেলছে। এখন রিয়াল মাদ্রিদের দরকার একটি ভালো সেন্টার ব্যাক এবং মিডফিল্ড, একটি ডিফেন্সিভ মিডফিল্ডার, যেটি সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আর লেফট ব্যাক বর্তমানে মেন্দি আছে, আর আমার মনে হয় যে মেন্দি লেফট ব্যাকের জন্য বর্তমানে পারফেক্ট হবে। কারণ আপনি যদি দেখেন যে রাইট ব্যাকে আলেকজান্ডার আর্নল্ড কিন্তু খুবই অফেন্সিভ একজন প্লেয়ার, আর এই অফেন্সিভ প্লেয়ার কিন্তু ডিফেন্সে খুব একটা ভূমিকা রাখতে পারবে না, যার ফলে আর মেন্দি কিন্তু অপরদিকে ডিফেন্সিভ লেফট ব্যাক। অর্থাৎ মেন্দি যদি টিমে থাকে তাহলে টিমের ব্যালেন্স ভালো হবে। আর তাছাড়াও যদি লেফট ব্যাকের কথা চিন্তা করেন, আমি বলবো যে টিও হের্নান্দেজ হলে সবচেয়ে ভালো হতো রিয়াল মাদ্রিদের জন্য। আর সেন্টার ব্যাকের জন্য একটি রিউমার শোনা যাচ্ছে যে ডিন হুসেন নামে একটা ছেলে আছে, বোন মাউথে সম্ভবত খেলে, প্রিমিয়ার লিগের একটি ক্লাবে খেলে এবং স্পেনেও তিনি অলরেডি ডাক পেয়েছেন, স্পেনের হয়েও খেলে ফেলেছেন। তো তিনি হলে হয়তো ভালোই হতো। তবে আমার যদি পার্সোনালি আপনি আমাকে বলেন, আমি বলবো যে তারা যদি ক্রিস্টিয়ান রোমেরোর দিকে আগ্রহ দেখাতো রিয়াল মাদ্রিদ, তাহলে এটি তাদের জন্য সবচেয়ে বেটার অপশন হতো। আর ডিফেন্সিভ মিডে একটি মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার দরকারি। কারণ আপনি যদি দেখেন যে 2022-23 সিজনে যখন তারা লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জেতে, তার পিছনে কিন্তু একটি বড় ভূমিকা ছিল ক্রুসের। এই ক্রুস কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারই ছিল এবং তখন কারভাল ইনজুরিতে ছিল না, যার ফলে তাদের টিমটা একটি ব্যালেন্স টিম ছিল। আর বর্তমান টিমের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন এরা বেশিরভাগই অফেন্সিভ। ফিনি বলেন, এমবাপ্পে বলেন, রদ্রিগো বলেন, বেলিংহাম বলেন, এরা সবসময় অফেন্সিভ খেলতেই পছন্দ করে, যার ফলে তাদের ডিফেন্স অনেক দুর্বল হয়ে যায়। এই জন্য তারা বিভিন্ন ম্যাচ হারতে থাকে। এবং এখন যদি তারা তাদের প্লেইং স্টাইল চেঞ্জ করতে চায় তাহলে রদ্রিগোকে সেল করতে হবে, এটা ছাড়া অন্য কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। কেন রদ্রিগোকে সেল না করলে তারা তাদের স্কোয়াডে ওরকম কোনো প্লেয়ারকে জায়গা দিতে পারবে না। আর আপনারা যদি লক্ষ্য করেন যে এমবাপ্পে আসার পর কিন্তু এমবাপ্পে তার নিজের ভূমিকা ঠিকই পালন করছে। তিনি এ পর্যন্ত প্রায় 39টি গোল করে ফেলছেন, যা রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি কোনো ডেবিউ সিজনে। কিন্তু তারপরেও তার টিম খারাপ খেলার ফলে কিন্তু তিনি এই সিজনে একদম ট্রফিলেস থাকলেন। তো আসলে ফুটবলটা এটাই যে আপনি যতই ভালো খেলেন, যতই বড় ইন্ডিভিজুয়াল প্লেয়ার হন না কেন, আপনার টিমকে ভালো খেলতে হবে। এবং টিম ওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে আপনি ফুটবলে কখনোই ট্রফি জিততে পারবেন না। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই জাবি হবে রিয়াল মাদ্রিদের জিদানের মতো। মানে জিদান যেমন একটানা 2-3টি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এবং তার যে কোচিং স্টাইল ছিল, আমার মনে হয় কিছুটা মিল আছে জাবির সাথে। এবং এই যে একটি অরা জাবি আর জিদান, আমার মনে হয় এই অরাটি জিদানের পরবর্তীতে জাবি ডিজার্ভ করে রিয়াল মাদ্রিদের হয়ে জেতার। তো আশা করি জাবি ভালোই করবে রিয়াল মাদ্রিদে। এটি বলে আমি এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।